নমস্কার। বিশেষ কারণে আমাকে আবার আসতে হলো। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ছিয়ের বিষয়ে আমি একটা বক্তব্য রেখেছি। সেখানে আমি বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠাকুরবাড়ির অবাঞ্ছিত বধূ, যাকে বলে মমতা বালা ঠাকুর, এনরা যে দ্বিচারিতা করছেন, আমি সেই দ্বিচারিতাকে জনরঞ্জন বধূর সঙ্গে তুলনা দিয়েছিলাম। এটা উদাহরণস্বরূপ, অন্য কিছু নয়। যেমন জনরঞ্জন বধূ যারা, আমি ঋষি বঙ্কিমচন্দ্রের ভাষায় বলেছি, কারণ ভাষার শালীনতা থাকা কর্তব্য বলে আমি মনে করি। যেটা লাইভ মিডিয়াতে যাবে, ঘরোয়াভাবে কে কি করছে, যার যার স্ত্রীকে নিয়ে বাসরে কি করে, সেটা তো কোনো খোলা আসরের ব্যাপার নয়। এখন যদি কেউ বাসরের ব্যাপারটা ভিডিও করে ছেড়ে দিয়ে চুপি চুপি বলে, দেখুন আপনারা অসীম সরকার বাসরে বসে কি করেন, এই জন্য বাসরের ব্যাপারটা আর কোনো খোলা আসরের ব্যাপারটা অন্যরকম। আমরা যখন কথা বলি খোলা আসরে, তখন আমাদের হুঁশিয়ার হয়ে বলতে হয়। যে জন্যে আমি নিষিদ্ধ পল্লীর রমণী তাও ব্যবহার করিনি, রমণীর মতো তাও ব্যবহার করিনি, আমি জনরঞ্জন বধূ বলেছি। কারণ কি, জনরঞ্জন বধূ যারা, আপনারা জানেন মা দুর্গার পূজা করতে গেলে তাদের দরজার মাটি না হলে মায়ের পূজা হয় না। এর কারণটা কি? একটা জায়গায় পারফেক্ট আছে, কারণ আমরা যে যত অপরাধ করি না কেন, আমরা কিন্তু অপরাধ স্বীকার করতে চাই না। সামান্য একটা পায়ুদ্বারে যে বায়ু নিঃসরণ হয়, পায়ুদ্বারে যে বায়ু নিঃসরণ হয়, যেটাকে আমরা খোলা বাংলায় বলি, একদম আঞ্চলিক ভাষায় পাদ। শুনতে খারাপ লাগে, কিন্তু আমি যখন বললাম পায়ুদ্বারে বায়ু নিঃসরণ, অনেকে বুঝতেই পারবে না। এই বায়ু নিঃসরণ হলেও প্রচন্ড গন্ধযুক্ত বায়ু যদি কারো পায়ুদ্বার হতে নিঃসরিত হয়, আমাকে অনেকে আবার ভাষা সম্পর্কে বোধ দিতে চাইছেন। আমি দেখছি ভাষার শালীনতা রাখবেন। ভাষার শালীনতা আপনার আমাকে সে জ্ঞান দিতে হবে না। যারা যারা জ্ঞান দিচ্ছেন তারা জ্ঞান করে থাকেন। অসীম সরকার ৪৫ বৎসর ধরে কবি গান গেয়ে বেড়াচ্ছে, এটা বুঝতে হবে। তা পায়ুদ্বারে বায়ু নিঃসরণ হলে অত্যন্ত গন্ধযুক্ত যদি সেই বায়ু হয়, কেউ কিন্তু স্বীকার করতে চায় না যে পাতটা আমি দিয়েছি। দেখেছেন ব্যাপারটা কি? সামান্য সেখানে খুন স্বীকার হবে, এই জন্য একটা প্রবাদ আছে, কিন্তু আমি পাত দিয়েছি এটা স্বীকার করবে না। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দেখতে পাচ্ছেন তার দলে এমন কোনো জায়গা নেই যে সেখানে দুর্নীতির পচন ক্রিয়া জ্ঞানগারী না হয়েছে। তার শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা দপ্তরটা পরিপূর্ণ জেলে চলে গেল। মানুষের রেশন চুরি করে, চাল গম চুরি করে আজ জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তার একজন বিশ্বস্ত মন্ত্রী, তার জেলে থাকতে হচ্ছে। তার যে কেষ্ট, যে ছিল তার শ্রেষ্ঠ, সে এখন কন্যাসহ জেলখানায়। আপনারা ভেবে দেখুন, মানিক ভট্টাচার্য তার একজন অতি আপন এমএলএ, সেও জেলে। আরো যে কতজনকে জেলে পাঠাতে হবে সেটা ইডি সিবিআই বুঝবে, তদন্তের ব্যাপার। এখন ঘটনাটা হচ্ছে, স্বীকার কিন্তু তিনি করছেন না। তিনি বারবার বলছেন এত বড় অপরাধ যারা করেছে, তার দলেরও বারবার বলছেন এটা তদন্ত সাপেক্ষ। এবং তিনি একথাও বলেছেন কেষ্টকে বীরের সম্মান দিয়ে আনতে হবে। তাহলে আমার এরা এমন কথাও বলেছেন যে জ্যোতিপ্রিয় সে যে চুরি করেছে, আমি এটা বিশ্বাস করি না। আপনার বিশ্বাস অবিশ্বাসের উপর কি তদন্ত চলবে? আপনি কি বলতে চাইছেন? এখানে আমার কথা, বিশ্বাস করি না আমি কেষ্টকে বীরের সম্মান দিয়ে আনবো, কিন্তু জনরঞ্জন বধূ যারা, তারা এতটা ভালো, আমি সেই মায়েদের শ্রদ্ধা জানাই, প্রণাম করি মা বলে। তারা তো আমার মা। বিশেষ কারণে হয়তো তারা দেহ ব্যবসায় লিপ্ত হয়েছে। আমি বহু মায়েদের সঙ্গে কথা বলেছি, কেউ স্বামী পরিত্যক্তা,
কেউ অত্যন্ত অত্যাচারিতা, বিভিন্নভাবে কেউ কোনো শয়তান বজ্জাত মানুষের পাল্লায় পড়ে সেখানে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই একটা জায়গায় আছে, যে জায়গাটা হচ্ছে সবাই জানে যে ওটা ইন্টারন্যাশনাল প্রেস কোয়ার্টার, শোনা গেছে। এটা কিন্তু আমরা সবাই জেনে গেছি। তারা লুকিয়ে চলে না যে আমরা সবাই এখানে সাধিকা, এখানে সবাই বৈষ্ণবী, তা কিন্তু না। সত্যটা প্রকাশ কিন্তু ওখানেই হয়। তাহলে সত্যকে আশ্রয় করলেই মাতৃ সাধনায় সিদ্ধ হওয়া যায়। এটার প্রতীক হিসেবে সত্যবাদী যারা তারা যা তাই বলে সেখানে পরিচিতা, তারা যা, অন্য কিছু না। কিন্তু তারা জনরঞ্জন বধূ, তারা নিষিদ্ধ পল্লী রমণী, তারা কিন্তু ওইটা বলেই ওখানে পরিচিতা। এই জন্যে এতটা সত্য নিয়ে তারা চলে। এই জন্যে বলেছি যে সত্য কথা বলাটা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। মাতৃপূজা এই জন্যে তাদের দরজায় মাটির লাগে, তাদের দরজায়। আর যারা আমরা সংসার করি, আমরা মিথ্যাকে আশ্রয় করে নিজে যে অন্যায় কর্মটা করি, অন্যায় কর্মটাকে ঢেকে রাখার জন্য সবসময় চেষ্টা করি। আপনারা হয়তো অনেকে আমার উপর রাগ করেছেন, অসীমবাবু এমন একটা ভাষা প্রয়োগ করলেন। তাহলে কেন করেছি? যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর 24 পরগনাতে এসে বক্তব্য রাখছেন এবং তিনি বলছেন যে মতুয়াদের কোনো নাগরিকত্বের চিন্তা করতে হবে না, যারা উদ্বাস্তু সম্প্রদায় আছে তারা তো নাগরিক, তাদের ভোটার কার্ড আছে, তারা ভোট দেয়, তারা রেশন পায়, তারা নাগরিক। উনি মিথ্যা কথাটা কেন বলছেন? তারা নাগরিক কতক্ষণ? যতক্ষণ না তদন্ত হচ্ছে। কারণ ভারতের সংবিধান কি বলছে? দিদিমণি আপনি বলুন, এটাকে প্রকাশ করুন। আপনার কাছে আমার নিবেদন, আমি চ্যালেঞ্জ করে বলছি, 1955 প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 2 ক্লোজ অন ক্লোজ বি ধারায় ফরেনার অ্যাক্টে কি লেখা আছে? আপনি বলুন। আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন আপনি বলুন সেখানে লেখা রয়েছে যদি কোনো বিদেশি পালিয়ে কোনো ডকুমেন্টস ছাড়া, ভারত সরকারের অনুমতি ব্যতীত পালিয়ে কোনো ট্রাভেল ডকুমেন্টস না নিয়ে, পাসপোর্ট না নিয়ে ভারতে প্রবেশ করে, তাহলে তারা ভারতের অবৈধ অনুপ্রবেশকারী। তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদনটুকু করতে পারবে না। এবং যদি কেউ বৈধ পাসপোর্ট নিয়েও আসে, তার ভিসা শেষ হয়ে যাওয়ার পরে সে যদি চুপি চুপি থেকে যায় সরকারকে না জানিয়ে, তাহলে সেই লোকটি অবৈধ অনুপ্রবেশকারী। সংবিধান দেখুন আপনারা, আমি একদম ধারা বলে দিলাম। আমি প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 2 ক্লোজ অন ক্লোজ বি ধারা ফরেনার অ্যাক্ট। তাহলে উনি ওটাকে উল্টে দিতে চাইছেন। এই জায়গাটা যারা ওপার বাংলা থেকে আমার মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য, নিজের জীবন বাঁচাবার জন্য যারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে, পাসপোর্ট করে এসে তারা এখানে থেকে গেছে, তারা তো অবৈধ অনুপ্রবেশকারী। এদেরই মুক্তি দেবার জন্য, এদের নাগরিকত্ব সুরক্ষা দেবার জন্য এরা অনেকেই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড করেছে, অনেকে চাকরি করছে, বাকরি করছে, এমনকি WBCS পাস করেছে, অনেকে বড় বড় চাকরি করছে। তাহলে এই মানুষগুলো ভবিষ্যতে যদি কোনোদিন এনআরসি হয়, আজ না হোক 100 বছর পরে হোক, এনআরসি তো হবেই, ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন। কারা কারা ভারতের সিটিজেন আছে এটাতে দেখবে না? অবশ্যই দেখবে। তখন কিন্তু এদের নাগরিকত্ব কার্ডটা আর থাকবে না, এদের যে ভোটের কার্ডটা আর থাকবে না। কারণ এরা দেখাতে পারবে না যে তাদের বাপ ঠাকুর দাদা লিগেল ভাবে ভারতে প্রবেশ করেছিল, দেখাতে পারবে না। এই জন্যে ওখানে দিদি বলছেন মিথ্যা কথা। কি? যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তারা নাগরিক। নাগরিক ততক্ষণ, আপনার কেষ্ট শ্রেষ্ঠ ততক্ষণ যতক্ষণ তদন্ত না হয়েছিল। আপনার জ্যোতিপ্রিয় শ্রেষ্ঠ ততক্ষণ যতক্ষণ ইডি সিবিআই এর হাতে কেসটা না গিয়েছিল, তদন্ত না হয়েছিল। আপনার পার্থ চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ ততক্ষণ ছিল, গদিতে বসা ছিল, গদি আসীন ছিল, মন্ত্রী ছিল, কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত তদন্ত হয়েছে। ততক্ষণ যখন তদন্ত হলো, তখন পার্থবাবু উনি যে আমাদের আপনার তৃণমূলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, তখন দেখা গেল তার যে পেয়ারম্যান
ওর পিতা, টাকার পাহাড় সেখানে, এখন জেলখানায়। আপনি ঠেকাতে পারলেন না পার্থবাবুর জেলখানায় নেওয়াকে, আপনি ঠেকাতে পারলেন না জ্যোতিপ্রিয়কে জেলখানায় নেওয়াতে, আপনি ঠেকাতে পারলেন না আপনার কেষ্টকে জেলখানায় নেওয়াতে, আপনি ঠেকাতে পারলেন না আপনার মানিক ভট্টাচার্যকে জেলখানায় ঢুকাতে। আপনি এটাও ঠেকাতে পারবেন না যেদিন আপনার ভাইপো আপনার চোখের সামনে আপনার ভাইপোকে জেলে নিয়ে যাবে, সেদিকে এগোচ্ছে। কারণ সংবিধান, তদন্ত এবং ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে আপনি না, যিনি আইন সংবিধান লিখেছেন তিনিও না, প্রধানমন্ত্রীও নাই। সত্য কথাটা আপনি বলতে পারছেন না। সত্য বলতে পারে যারা জনরঞ্জন বধূ, তার চাইতে আপনি নিম্নমানের জায়গায় নেমেছেন। একই দিনে আপনি বলছেন এদের ভোটার কার্ড আছে, এদের রেশন কার্ড আছে, রেশন পাচ্ছে, এরা নাগরিক। আর সেই একই দিনে একই টাইমে 12টা 35 মিনিটে, আমি সময়টা একদম লিখে রেখেছি, আপনি ওদিক থেকে এই বক্তব্য দিচ্ছেন, এদিক আবার আপনি কত বড় বিচারিতা, ঠাকুর বাড়ির অবাঞ্ছিত বধূ মমতা বালা ঠাকুরকে বলছেন যাও নিঃশর্ত নাগরিকত্বের জন্য মতুয়াদের জন্য লড়াই করো। ছি 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 মমতা বালা ঠাকুর, ছি ছি মুখ্যমন্ত্রী। সেই মমতা বালা ঠাকুর এবং তাকে সহায়তা করবার জন্য আপনার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যিনি ভাইস প্রেসিডেন্ট, তাকে পাঠিয়ে দিয়েছেন ওই লাথি খাওয়া জয়প্রকাশ মজুমদারকে পাঠালেন সেখানে। এবং কোডানকোট বলছি, এ খবরও আমি পেয়েছি যে ওখানে যত মানুষ খাওয়া দাওয়া করেছে, খুব বেশি মানুষ হয়নি যদিও, ওই চুল ঝাগড়া যাদের দেখছেন আপনারা, 1,000 টাকা দিয়ে ওদের ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে। 1,000 টাকা করে মাথা পিছু দিয়েছে। ওরা গেছে সহজ সরল মানুষ, ওরা আইনের কিচ্ছু জানে না, ওরা জানে নিঃস্বার্থ নাগরিকত্বের জন্য যাচ্ছি। 1,000 টাকা পেয়েছে, চলে গেছে। সেখানে গিয়ে নিঃস্বার্থ নাগরিকত্বের দাবি করছে আপনার মমতা বালা ঠাকুর, যে আপনার দলের এমপি ছিলেন, যে আপনার দলে আবার এমপি টিকিট পাওয়ার জন্য ঘুরঘুর করছে, যার উদ্দেশ্যে আমি পার্থবাবুর কাছে বলে এসেছিলাম মমতা বালা ঠাকুর টিকিট পেলে যদি জিততে পারে আমি জীবনে কবি গান ছেড়ে দেব। ওনার সিসি ক্যামেরায় ধরা আছে, কোনো দিন জিততে পারবে না। কারণ যে বিনা পানি মা, ওই যে 7 একরের বেশি সম্পত্তি তিনি লিখে দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে, উনি জীবিত অবস্থায় তাকে নিয়ে বারাসাত প্রভাসের বাড়িতে গিয়ে, একজন প্রমোটার প্রভাস, সে আমাকে বাবা বলে ডাকে, সে তাকে নিয়ে গিয়ে জোর করে নিয়ে গিয়ে তারপর সাব রেজিস্ট্রারকে এনে ওখানে জোর করে সেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে। কে লিখিয়ে নিয়েছে? মমতা বালা ঠাকুর। যে এই যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে যে সম্পত্তি আমি লিখে দিয়েছিলাম, তার 15 নম্বর ধারায়, বিধি এবং বিধানের 15 নম্বর ধারায় লেখা ছিল যে যার বলে এটা মমতা বালা ঠাকুর করতে সাহস পেয়েছিল, আমি জীবিত অবস্থায় আমি যেটা করলাম এটা পরিবর্ধন করতে পারি। সেই ধারা অনুপাতে, আমি একদম ধারা বলে দিচ্ছি, দলিল আমি তুলেছি নিজে, সেই দলিল নিয়ে আমি পার্থবাবুর কাছে গিয়েছিলাম। এত বড় অন্যায় কাজ যে মহিলা করে, সেই মহিলা সমস্ত সম্পত্তি আবার তিনি লিখে নিলেন, সমস্ত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। আর মঞ্জুল কৃষ্ণ ঠাকুরও কিছু পাবে না, শান্তনু ঠাকুরও কিছু পাবে না, সুব্রত ঠাকুরও ওর কিচ্ছু হতে পারবে না। উনি এবং ওনার পরে কারা হবে অরিসিক্রমে, তাও ওনার কন্যাদের নাম সেখানে লেখা রয়েছে। এত বড় অন্যায় করেছে। সেদিন পার্থবাবুকে আমি বলেছিলাম এই মমতা বালা ঠাকুর, সে আমার মান সম্মান হরণ করবার জন্য সে একটা তিতুমির নামে একটা পত্রিকা, তাদের দিয়ে আমি আসরে গান করছি 1.5 লক্ষ টাকা খরচা করে। ওই মমতা বালা ঠাকুর সেখানে আমার বিরুদ্ধে আজে বাজে ভিডিও বের করেছিল এবং আমাকে দিয়ে ঠাকুরের বিরুদ্ধে আজে বাজে কথা বলতে বাধ্য করেছিল। ফোনে আমার স্ত্রীকে ট্রান্সফার করে এমন জায়গায় নেওয়া হবে যেখানে যাবে 2 বার বাসে উঠতে হবে, 1 বার নদী পার হতে হবে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে যদি এটা না বলি তাহলে আমার এই পরিস্থিতি হবে। সেই 19 সালের সেই আগের ঘটনা। আমি তো ভয়ে কাঁপছিলাম, আতঙ্কে কাঁপতেছিলাম। আমি 3 বার ফোনে কথা বললাম, বলে হবে না, আরো বলুন, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলুন, গাঁজা খায়, মদ খায়, তার বাবা, এসব বলুন। আমি বলতে বাধ্য হয়েছিলাম আমার স্ত্রীর ট্রান্সপোর্টটা রক্ষা করবার জন্য। এত বড় কাজ করেছিল। আমি সব বলেছিলাম পার্থ চট্টোপাধ্যায়কে, ও যদি ভোটে দাঁড়ায়
হারবে 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 মমতা বালা ঠাকুর, না হারলে আমি জীবনে কবি গান গাইব না। এত বড় অন্যায় যে করে সেই মমতা বালা ঠাকুর, হ্যাঁ আমি বলছি। এবং আমার ঠাকুর মশাইকে মিথ্যা কেস দিয়ে জেলে পর্যন্ত ঢুকিয়েছিল চক্রান্ত করে ওই মমতা বালা ঠাকুর। আমি ধন্যবাদ জানাই কিছু মানুষকে, যে মানুষগুলো তৃণমূলের হয়ে কাজ করে, তৃণমূলের একনিষ্ঠ ভক্ত, কিন্তু মমতা বালা ঠাকুর যখন মাননীয় অভিষেক ব্যানার্জিকে ঠাকুর বাড়িতে এনেছিলেন সেদিন কিন্তু তারা যাননি। হাজারবার তাদের ফোন করা হলেও, উচ্চ নেতৃত্ব ফোন করা হলেও তারা যাননি। তারা জানেন যে মমতা বালা ঠাকুর কেমন। সেই মমতা বালা ঠাকুরকে দিয়ে একই টাইমে 12:35 ধর্মতলায় রানী রাসমণি রোডে সেখানে বলালো কি আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই। ওরে লজ্জাবিহীন মহিলা, ছি! তাহলে তুমি কেন নিঃস্বার্থ নাগরিকত্ব চাইছো? তোমার যিনি সুপ্রিমো তিনি বলছেন মতুয়ারা নাগরিক, তাহলে তুমি ঠিক না তোমার সুপ্রিমো ঠিক? জবাব দিয়ে কথা বলবে, তারপর ভোটের প্রচারে নামবে মতুয়ারের। প্রত্যেকটা মতুয়ারা আপনারা হুঁশিয়ার হয়ে যান। এই সব কাল সর্প যারা, এরা কিন্তু সর্বনাশ করছে আপনাদের শুধু গদির নেশায়, শুধু চুরি করে খাবে বলে, গদি পাবে চুরি করে খাবে বলে। আমি কি অন্যায় করেছি বলে আমি সত্যটা প্রকাশ করেছি। একটা জায়গায় আসুন মমতা বালা ঠাকুর, আপনাকে আমি প্রণাম করব, আপনার পা ধুয়ে আমি জল খাবো। কোন দিন? আপনি যেদিন বলবেন মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, মমতা ব্যানার্জি ভাওতাবাজি, মমতা ব্যানার্জি তিনি একদম মতুয়াদের শেষ করে দেবার জন্য সিএ লাগু করতে দিচ্ছে না, আমি আর মমতা ব্যানার্জির সঙ্গে থাকলাম না, কারণ এত বড় মিথ্যাবাদীর সঙ্গে আমি থাকতে পারি না। পারবেন? সেদিন আপনাকে আমি মাথায় তুলে নাচব, এবং আপনার নামের যে সম্পত্তি যেটা করে নিয়েছেন ওটা আপনি এবং আপনার যারা দেওর আছে, দেওর পুত আছে, তাদের নিয়ে বসে আবার ওটাকে আপনি সুন্দর করে একটা দলিল করে আপনারা সবাই যেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কর্ণধার হতে পারেন। কারণ আপনি তো থাকবেনই না, আপনি তো বাড়ির বধূ বটে। আপনার পেটে কন্যা সন্তান জন্ম নিয়েছে, আর মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহাশয়ের তার যে 2 পুত্র এবং তাদের যে পুত্র, সেই সূত্র অনুপাতে তারাই পাবে। এটা নিয়ে কেস খামারি হলে তারাই জিতবে। ওয়ারিশ কখনো ওই বাড়ির বধূ হতে পারে না, ওয়ারিশ সন্তানরাই হয়। এটা তখন প্রমাণিত হবে যে আপনি কত বড় মিথ্যাবাদী, কত বড় চিটিংবাজি করেছেন। আপনার এই ভুল যেদিন আপনি বুঝতে পারবেন, যেদিন আপনি সত্য প্রকাশ করবেন, আপনাকে মা বলে আমি প্রণাম করব। আপনাকে আমি বারুণীর দিনে গামছা ভিজিয়ে জল নিয়ে আপনাকে স্নান করিয়ে দেইনি, মাথায় জল দেইনি আপনাকে? সেদিন আপনি আমাকে জড়িয়ে ধরে বলেননি অসীম বাবা তুই যা করলি আমাকে কেউ করেনি। আজ বারুণীর দিনে, যোগের দিনে, আজ কামনা সাগরের জল তুই গামছা ভিজিয়ে এনে আমার মাথায় দিলি। আমি তাকেই শ্রদ্ধা করি যে এই 6 কোটি উদ্বাস্তুদের হয়ে কথা বলে, তাকেই আমি শ্রদ্ধা করি। শুধু বিজেপিটা করি, বিজেপি সেই জন্যই করি। ভারত ভাগ হয়ে যাওয়ার পরে আর কোন দল আজ পর্যন্ত এই অবৈধ অনুপ্রবেশকারী যারা আমাদের মানুষজন বাধ্য হয়ে মা বোনদের ইজ্জত রক্ষা করতে পালিয়ে এসেছে, তাদের নাগরিকত্ব সুরক্ষার কথা কেউ বলেনি। যারা বাংলাদেশে হিন্দুরা এখনো রয়েছে তারা কি করে থাকবে, তারা কি করে বাঁচবে, তাদের সুরক্ষার কথা কোন প্রধানমন্ত্রী বলেনি। একমাত্র আমার মোদিজি ওরা কান্দি গেছে। আমার মোদিজি ঠাকুর বাড়িতে এসেছেন এবং মোদিজি কথা দিয়েছেন ওপার বাংলার হিন্দুদেরও সুরক্ষা দেওয়ার জন্য যতটা করার দরকার আমার মোদিজি তা করবেন, আমার অমিত শাহজি তা করবেন। এই জন্যই বিজেপিটা করি, আমার স্বার্থের জন্য আমি বিজেপি করি না। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। তাহলে এই জন্যই বলেছি আমি, জনরঞ্জন বধূর যে সত্যটুকু আছে আপনারা সে সত্যটুকু হারিয়ে ফেলেছেন। জনরঞ্জন বধূর দরজার মাটি মায়ের পূজায় লাগে, আপনাদের দরজার মাটি ওগুলো ড্রেনে ফেললেও মনে হয় মতুয়াদের জ্বালা মিটবে না। তাই আগামী লোকসভা নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ হন সমস্ত মতুয়া, নরশূদ্র, উদ্বাস্তু। আমি শুধু মতুয়ার কথা বলি না,
আমি শুধু রমশূদ্রের কথা বলি না, উদ্বাস্তু আমরা একটা জাত। আমি মনে করি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমরা সবাই সনাতনী, শুধু মতুয়া নয়। এক ধরনের বৌদ্ধবাদীরা মতুয়াদের কিন্তু তারা বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। সাবধান হয়ে যান মতুয়ারা, আর হরিনাম করতে পারবেন না, অশ্বিনী ঘোষের গান গেয়ে আর কানতে পারবেন না, তারুণ ঘোষের গান গেয়ে আর কানতে পারবেন না। আমি বৌদ্ধ ধর্মকে শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু আপনাদের বন্ধু সেজে ঢুকছে যারা দীনকৃষ্ণ ঠাকুরকে এনে বক্তব্য রাখাচ্ছে মতুয়া সম্মেলনের নামে বগুলা কলেজ মাঠে। কোথায় নেমে গেছে ভাবতে পারেন? দীনকৃষ্ণ ঠাকুরকে এনে। আরে সনাতন ধর্মের সব শাস্ত্রে কি শুধু খারাপ কথা লেখা আছে? ভালো ভালো কথাগুলো বলো না। যে 20% ব্রাহ্মণ্যবাদী বিজ্ঞাপন আছে, আমি দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের যে লড়াইয়ের বিরুদ্ধে, অর্থাৎ মনুবাদীদের বিরুদ্ধে যে লড়াইয়ের কথা বলছি, আমি তো বারবার বলেছি সেই লড়াইয়ের সঙ্গে তার সঙ্গে আমি এক আছি। কিন্তু আমার যে সনাতন ধর্ম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এই সনাতন হিন্দু ধর্মের বিরুদ্ধে যে কথা বলে, আমি তার পক্ষে কি করে থাকবো? আমরা মতুয়া হই, আমরা কৃষ্ণ ভক্ত হই, রাম ভক্ত হই, কালী ভক্ত হই, আমরা সনাতনী, ঐক্যবদ্ধতা চাই। আর এদিকে উপার বাংলা থেকে যারা আমরা পালিয়ে এসেছি, আমার বাপ ঠাকুরদাদা এসেছিল, তারা আমরা এক, সবাই এক উদ্বাস্তু একটা সম্প্রদায়। সেখানে মতুয়া আছে, কৃষ্ণ ভক্ত আছে, কালী ভক্ত আছে, রাম ভক্ত আছে, ভারত সেবাশ্রম সংঘ আছে, বেলুর মঠ আছে, সেখানে শ্রীগুরু সংঘ আছে, সৎসঙ্গী আছে, সব আছে। আমরা সবাই উদ্বাস্তু একটা সম্প্রদায়। আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব এবং আগামী লোকসভা ভোটে একটা ভোট ওই চোরেদের দেব না, আমরা তাদেরই দেব যারা আমাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য সিএ পাশ করেছে। এবার আপনি প্রশ্ন করবেন সিএ লাগু করছে না কেন? সিএ পাশ করার পরে যেভাবে অগ্নিগর্ভ অবস্থা তৈরি করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায়, কাদের দিয়ে? মুসলিম সম্প্রদায়দের দিয়ে, যে তোমাদের নাগরিকত্ব হরণ করবার জন্য এই সিএ পাশ করছে। মিথ্যা কথা। এই সিএ লাগু হলে মুসলিম ভাইদের, যারা রাষ্ট্রবাদী মুসলিম, যারা ভারত ভাগ হয়ে যাওয়ার পরেও ভারতের মাটি কামড়ে ভারতে রয়েছে, তার একটা মুসলমানদের যদি নাগরিকত্বহীন হয়, আমি অসীম সরকার তাদের হয়ে লড়াই করব বলে দিচ্ছি। আমি শ্রদ্ধেয় শুভেন্দু দাকেও বলবো, আমরা তাদের হয়ে লড়াই করব যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা ভারত ভাগ হওয়ার পরেও যায়নি, ভারতবর্ষে থেকে গেছে, তাদের হয়ে লড়াই দেবার জন্য। তাদের একটা মানুষেরও নাগরিকত্ব যাবে না মুসলমানদের। মুসলমান ভাইদেরও বলছি, আপনারা যদি শান্তিতে থাকতে চান, আপনারা যদি প্রকৃত উন্নয়ন চান, তাহলে চোরেদের ছেড়ে দেন, চোরেদের হারান। আপনারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনুন এবং পাকিস্তান, সেখানকার নাগরিকরা বলছে আমরা মোদিজিকে 8 বছরের জন্য অন্তত আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখতে চাই। ভাবতে পারেন? জেনে রাখুন, একদিন অখণ্ড ভারত হবে হবে হবে। ওই আফগানিস্তানের মানুষ একদিন উদাত্ত কণ্ঠে বলবে, যেমন কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর, তারা বলছে আমরা ভারতের সঙ্গে মিশতে চাই, আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না। একদিন বাংলাদেশের মুসলমানরাও বলতে বাধ্য হবে, কারণ ওখানকার যে মারুপতি মতের মুসলমান ভাইয়েরা আমার আছেন, তারা অত্যন্ত ভালো জেহাদি মুসলমানদের সঙ্গে তাদের সবসময় একটা বাদাবাদি চলছে। আমি যে ধূপগুড়িতে গানে গিয়েছিলাম, যারা ওখানে গান গাইতে এসেছেন, আমার সফি মন্ডল সাহেব সহ, আকলিমা থেকে সহ আরো অন্তত 30 জন মুসলমান তারা এসেছিল। তারা বলছে যদি আমাদের হাসিনা চলে যায়, আমাদের গান গাইতে আর দেবে না। আমাদের যদি নৌকা মার্কা জিততে পারে, যদি সেই বঙ্গবন্ধুর কন্যা আবার সেখানে জয়লাভ করে, তাহলে আমরা আনন্দে গান গাইব, আমরা রাধা কৃষ্ণ প্রেমে ভাসব, আমরা একত্ববোধ নিয়ে হিন্দু মুসলমান বাস করব। তাই আমি এই কথাটি বলতে চাই, আগামীতে এই লোকসভা ভোটে আপনারা আমার মাননীয় অমিত শাহজি যে 35টি আসনের টার্গেট করেছেন, আমরা যেন সেই 35টি আসন পদ্মফুল ফুটিয়ে আমরা অমিত শাহজির হাতে তুলে দিতে পারি, আমার প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর ওই মিথ্যাবাদী যে অবাঞ্ছিত বধূ মমতা বালা ঠাকুর, এদের এবং তৃণমূলের প্রত্যেক জায়গা এদের যেন হারিয়ে একদম আরব সাগরে বিসর্জন দিতে পারি, সেই জন্য আপনারা তৈরি হন। আমি উদ্বাস্তু সম্প্রদায়ের একটা সন্তান হিসেবে আপনাদের কাছে
এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।